গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ুন আহমেদের আজ আমি কোথাও যাব না। আজ থাকছে দ্বিতীয় পর্ব। গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কই মাছের তরকারিটা খেতে এত ভালো হয়েছে। শামসুদ্দিনের মনে হলো গত 10 বছরে তিনি এমন রান্না খাননি। ছোট ছোট আলু দিয়ে রান্না, ধনেপাতার হালকা গন্ধ, কাঁচামরিচের ঝাল। ঝালটা জিভে লেগে থাকে, কখনো মিলায় না। টমেটোও দেওয়া হয়েছে। টমেটো গলে যায়নি, আস্ত আছে। গলে গলে কই মাছ টক ভাব চলে আসতো, সেটা আসেনি। কই মাছের সালনকে অঙ্কের মতো ছাকা নাম্বার দিতে হবে, 10-এ 10। বাটিতে একটাই মাঝারি সাইজের কই মাছ। তার আরেকটা মাছ চাইতে ইচ্ছা করছে। অনেক কষ্টে ইচ্ছা দমন করছেন। রাহেলার বাড়িতে সব কিছু হিসাব করা। রাহেলা তার বোন, আপন বোন না, খালাতো বোন। শামসুদ্দিনের বড় খালা হামিদা বানুর ছোট মেয়ে। শামসুদ্দিন বড় হয়েছেন হামিদা বানুর কাছে। এই মহিলার অনেকগুলো ছেলে মেয়ে, তারপরেও শামসুদ্দিনের জন্য তার মমতার কোনো রকম ঘাটতি ছিল না। শামসুদ্দিন বোনের বাড়িতে আছেন 4 বছর ধরে। অভাবী সংসার সামলেতে গিয়ে রাহেলা যে পুরোপুরি বিপর্যস্ত এটা তিনি চোখের সামনে দেখছেন, কিন্তু কিছু করতে পারছেন না। মাসের 2 তারিখে তিনি রাহেলার হাতে 1500 টাকা দেন। রাহেলা হাত পেতে টাকা নিতে নিতে বলে, এ কি, টাকা দিচ্ছ কেন? তুমি কি আমার বাড়িতে পেইং গেস্ট যে মাসের প্রথমেই খরচ দেবে? আমার দরকার হলে আমি তো চেয়ে নিব। তোমার কাছ থেকে টাকা নিতে আমার কি কোনো অসুবিধা আছে? শামসুদ্দিন জানেন সবই কথার কথা। তার 1500 টাকা রাহেলা সংসার খরচে ধরে রেখেছে। প্রতিটি টাকাই হিসেবের টাকা। শামসুদ্দিনের প্রায় ইচ্ছে করে 5-10 হাজার টাকা রাহেলার হাতে তুলে দিয়ে বলবেন, নে, তুই ইচ্ছে মতো খরচ কর। পছন্দ করে শাড়ি কিনে আন, স্যান্ডেল কিনে আন, বাচ্চাদের নিয়ে কোনো ভালো রেস্টুরেন্টে খেতে যা। এতগুলো টাকা একসঙ্গে হাতে পেয়ে রাহেলা কি করে এটা তার দেখার ইচ্ছা। কাজটা করা হয়নি, তবে ভবিষ্যতে করবেন, অবশ্যই করবেন। সব মিলিয়ে ব্যাংকে তার আছে 3,75,000 টাকা। আমেরিকার জন্য 1 লাখ টাকা ধরা আছে, তারপরেও হাতে থাকবে 2,75,000। রাহেলা এসে তার সামনে বসেছে। শামসুদ্দিন তার মুখের দিকে তাকিয়ে একটু হকচকিয়ে গেলেন। রাহেলার মুখ থমথম করছে। রফিকের সঙ্গে বড় ধরনের কোনো ঝগড়াঝাটি নিশ্চয়ই হয়েছে। কিছুদিন পর পর ওরা ঝগড়া করছে। খুব ভুল কাজ হচ্ছে। রাহেলার সন্তান হবে, 6 মাস চলছে। এই সময় মায়ের মেজাজ খারাপ থাকলে মায়ের পেটের সন্তানের ক্ষতি হয়। শামসুদ্দিন বললেন, রাহেলা, মন খারাপ নাকি? রাহেলা চাপা গলায় বলল, না। মুখ এত গম্ভীর করে রেখেছিস কেন? শরীর খারাপ লাগছে? শরীর খারাপ লাগলে রেস্ট নে, শুয়ে থাক। আমার সামনে বসতে হবে না, একা খেয়ে আমার অভ্যাস আছে। রাহেলা সরাসরি শামসুদ্দিনের চোখের দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, ভাইজান, তুমি নাকি আমেরিকা যাচ্ছ? শামসুদ্দিন ক্ষীণ গলায় বললেন, কবে যাচ্ছ? যাওয়ার তারিখ এখনো ঠিক হয়নি। ভিসা হয়ে গেছে। এখন ইচ্ছে করলে যে কোনো দিন যেতে পারি। বিমানের টিকিট কাটতে হবে। টিকিট কাটতে কত লাগবে? ঠিক জানি না, 70-80 হাজার টাকা লাগবে। আমেরিকায় থাকবে কোথায়? সস্তার হোটেল মোটেল খুঁজে বের করব। আমার কিছু ছাত্র আছে, ওদের ঠিকানা নিয়ে যাব। আমেরিকায় যাচ্ছ কেন? এই এমনি আর কি, বেড়াতে যাচ্ছি। এই জীবনে কিছুই তো দেখলাম না। নিজের দেশের দক্ষিণের পুরোটাই সমুদ্র, সেই সমুদ্রও দেখা হলো না। শুধু বেড়ানোর জন্য আমেরিকা যাচ্ছ? শামসুদ্দিন চুপ করে রইলেন। শুধু বেড়ানোর জন্য আমেরিকা যাচ্ছেন এটা বললে মিথ্যা বলা হবে। সামান্য বিষয় নিয়ে মিথ্যা বলা ঠিক না।
রাহেলা তীক্ষ্ণ গলায় বলল, তুমি আমেরিকায় যাবে এই খবরটা গোপন করলে কেন? শামসুদ্দিন বিব্রত গলায় বলল, গোপন করিনি তো। গোপন করব কেন? অবশ্যই তুমি গোপন করেছ। তুমি যে আমেরিকায় যাবার প্ল্যান করেছ সেটা কাউকে জানাওনি। পাসপোর্ট করেছ, ভিসা করেছ, তাও জানাওনি। আমি জিজ্ঞেস করে জানলাম। এখন বলো, কেন আমার কাছে গোপন করলে? আমি তোমার আপন বোন না, অনেক দূরের বোন, এই জন্য। বলার সুযোগ হয়নি। ভিসা পাবো কি পাবো না তারই ঠিক ছিল না। রাহেলার চোখে পানি এসে গেছে। সে চোখ মুছতে মুছতে বলল, তোমার কি ধারণা তুমি আমেরিকা যাচ্ছ শুনে আমি ঘ্যান ঘ্যান শুরু করব? আমাকে সঙ্গে নিয়ে চলো। ভুল কথা ভেবেছ ভাইজান। আমি স্বামীর সংসারে ঝিগিরি করার ভাগ্য নিয়ে এসেছি। আমি তোমার সঙ্গে প্লেনে উঠব এরকম কল্পনাও আমার নেই। শামসুদ্দিন হতাশ গলায় বললেন, তুই শুধু শুধু আমার সঙ্গে রাগ করছিস। রাহেলা কঠিন গলায় বলল, তুমি ভুল বলছো ভাইজান। আমি তোমার উপর রাগ করব কেন? তুমি কে? তুমি আমার কেউ না, শুধু দূর সম্পর্কের বড় ভাই। বোনের বিয়ে হবার পর আপন ভাই আর ভাই থাকে না, বাইরের মানুষ হয়ে যায়। তুমি অনেক দূরের ভাই, বাইরের একজন মানুষ। আমি বাইরের মানুষ? অবশ্যই বাইরের মানুষ। 1500 টাকা খরচ দিয়ে খাও দাও ঘুমাও। আমার সংসার কিভাবে চলছে তুমি কিছু জানো? না, জানো না। তুই খারাপ অবস্থায় আছিস এটা জানবো না কেন? রফিকের ব্যবসাপাতি খারাপ যাচ্ছে, সবই জানি। ভাইজান, তুমি কিছুই জানো না, তোমার জানার দরকারও নেই। বাসায় একটা রঙিন টেলিভিশন ছিল, নষ্ট হয়ে গেছে, ওয়ার্কশপে সারাতে দেয়া হয়েছে। এটা তুমি জানো, তাই না? তুমি আসল ঘটনা জানো না। রঙিন টিভি নষ্ট হয় নাই, সারাতেও দেওয়া হয় নাই, বিক্রি করে দেয়া হয়েছে। আগে তো পেটে ভাত, তারপর না রঙিন টিভি। বলিস কি? এতেই চমকে উঠলে? আরও ঘটনা শুনবে? আচ্ছা বেশ, শোনো। বলতে যখন বসেছি সবই বলবো, রাগঢাক করব না, তোমাকে লজ্জাও করব না। তুমি কে? তুমি কেউ না, তুমি বাইরের একজন পেইং গেস্ট। নিজের ভাই হলে তোমাকে লজ্জা করার কথা আসতো। শামসুদ্দিন হতাশ গলায় বললেন, রাহেলা, তুই খুবই উত্তেজিত। এই সময় উত্তেজনা ভালো না, আরেকদিন সব শুনব। রাহেলা কাঁদো কাঁদো গলায় বলল, তোমাকে আজই শুনতে হবে। আজ বলতে না পারলে আমি আর কোনো দিনই বলতে পারবো না। পৃথুর বাবার সম্পর্কের কথা। কি কথা? গত মাসের 9 তারিখ বৃহস্পতিবার রাত 3টার সময় আমার ঘুম ভেঙে গেছে। দেখি বিছানায় পৃথুর বাবা নাই। তার খোঁজে বিছানা থেকে নামলাম, কোথাও সে নাই। তারপর তাকে কোথায় পেলাম জানো? বুয়ার ঘরে, ভেতর থেকে দরজা বন্ধ। শামসুদ্দিন হতভম্ব গলায় বললেন, সে কি? রাহেলা চোখ মুছতে মুছতে বলল, আমি তারপরেও এই বাসায় পড়ে আছি, কারণ আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমার মা নাই, বাবা নাই, আমার এক খালাতো ভাই আছে, তারও কোনো মেরুদণ্ড নাই। সে থাকে আমার সাথে। তার মনে মনে ভালো ভালো চিন্তা। সে আমেরিকা যাবে, হাফ প্যান্ট পরা মেম সাহেব দেখবে, মেম সাহেবদের সাদা সাদা পা দেখে তার ফুর্তি হবে। রাহেলা, আমার কথা শোন। তোমার তো কোনো কথা নাই ভাইজান, তোমার কথা আমি কি শুনব? তুমি আমার কথা শুনবে। পৃথুর বাবার লজ্জা তো ভেঙে গেছে, এখন কি করে জানো? প্রায় রাতেই বুয়ার ঘরে যায়। আমাকে বলে দিয়েছে এই নিয়ে যদি কোনো কথা বলি তাহলে বাসা থেকে বের করে দিবে। বাসা থেকে বের করে দিলে আমি যাব কোথায়? দরজায় কলিং বেল বাজছে। রফিক এসেছে। রাহেলা চোখ মুছে উঠে গেল। শামসুদ্দিন ভেবেই পেলেন না রফিকের মতো ভালো একটা ছেলে এমন জঘন্য কাজ কিভাবে করে। রাহেলা ভুল করছে না তো? মেয়েরা এমনিতেই সন্দেহবাতিগ্রস্ত হয়। পেটে সন্তান থাকা অবস্থায় সন্দেহ রোগ অনেক গুণ বেড়ে যায়। হয়তো রফিকের রাতে পানির পিপাসা পেয়েছে,
পানি খাওয়ার জন্য সে গিয়েছে রান্নাঘরে, আর তাতেই যা ভাবার না রাহেলা তাই ভেবে বসে আছে। কাইকা মাছকে ভেবেছে কুমির। রাহেলা যা বলছে তা হতেই পারে না, রফিক এরকম ছেলেই না। তাছাড়া যে বুয়াকে নিয়ে কথা হচ্ছে তাকে নিয়ে কোনো কিছু ভাবারই অবকাশ নেই। কালো, ঠোঁট মোটা, মধ্যবয়স্ক মহিলা, মুখ ভর্তি বসন্তের দাগের মতো দাগ। রাতের খাবার শেষ করে ঘণ্টাখানিকের মধ্যেই শামসুদ্দিন শুয়ে পড়েন। রফিকের সঙ্গে তার দেখাই হয় না। সে কখনো রাত 11টা, সাড়ে 11টার আগে বাসায় ফেরে না। যেদিন সকাল সকাল বাড়ি ফেরে সেদিন রফিক অবশ্যই একবার শামসুদ্দিনের ঘরে আসে, বিছানায় পা তুলে বসে জমিয়ে গল্প করে, পান সিগারেট খায়। সময়টা শামসুদ্দিন সাহেবের ভালো কাটে। রফিক মাঝে মাঝে এমন সব হাসির গল্প বলে যে হাসতে হাসতে পেট ব্যথা শুরু হয়। শামসুদ্দিন ঘড়ি দেখলেন, 10টা 40। রফিক আজ সকাল সকাল ফিরেছে, কাজেই একবার নিশ্চয়ই তার ঘরে আসবে। যদি আসে তাহলে কি তিনি তার সঙ্গে সহজভাবে কথা বলতে পারবেন? তিনি খুবই অস্বস্তি বোধ করতে লাগলেন। সবচেয়ে ভালো হয় তিনি যদি বাতি নিভিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়েন। রফিক নিশ্চয়ই গল্প করার জন্য তাকে ঘুম থেকে ডেকে তুলবে না। পরপর কয়েকদিন দেখা না হলে খুব ভালো হয়। এর মধ্যে রাহেলা তার ভুল বুঝতে পারবে। কাজের মেয়েটাকে বিদায় করার একটা ব্যবস্থাও করতে হবে। ভাইজান জেগে আছেন? বলতে বলতে রফিক হাসি মুখে ঢুকল। তার মুখ ভর্তি পান, মুখ থেকে জর্দার গন্ধ আসছে, হাতে 2টা সিগারেট। শামসুদ্দিনের দিকে একটা এগিয়ে দিতে দিতে রফিক বলল, বিয়ে খেয়ে এসেছি, এলাহি ব্যবস্থা। বিয়ে খাওয়ার পর চা কফি আছে, পান আছে। 2টা বাচ্চা মেয়ে আবার ট্রে ভর্তি সিগারেট নিয়ে ঘুরছে, যার ইচ্ছা সিগারেট নিচ্ছে। আমার ইচ্ছা ছিল একসঙ্গে 4-5টা নেই। শেষে লজ্জা লাগলো, 2টা নিলাম। ডানহিল সিগারেট, 2টাই রেখে দিয়েছি আপনার সঙ্গে খাবো বলে। শামসুদ্দিন খিল গলায় বললেন, কার বিয়ে? আমার এক বন্ধুর শালার বিয়ে। ট্রাকের ব্যবসা করে 2 হাতে মাল কামিয়েছে, শরীর থেকে কাঁচা টাকার গন্ধ আসছে। ভাইজান, আপনি নাকি আমেরিকা যাচ্ছেন? রাহেলার কাছে শুনলাম, সত্যি নাকি? খুব ভালো। ভিসা হয়েছে? তাহলে ভাইজান আমার একটা উপদেশ শোনেন। আমেরিকার মাটি কামড়ে পড়ে থাকবেন, দেশে আসার নামও করবেন না। তা কি করে হয়? ওই দেশে আমি করব কি? কিছুই করতে হবে না, মাটি কামড় দিয়ে পড়ে থাকবেন। যদি দেখেন কিছুই হচ্ছে না, না খেয়ে আছেন, তাহলে কোনো এক আমেরিকান মহিলাকে সবার সামনে চড় লাগাবেন, মুখে থুতু দিয়ে দেবেন। কেন? এতে লাভ আছে। পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দেবে, আরামে জেলে থাকবেন। ওদের জেলখানাও আমাদের 3 স্টার হোটেলের মতো, এলাহি কারবার। সকালে ব্যবস্থা আছে, সপ্তাহে 3টা মুভি দেখায়, প্রতিদিন বিকালে খেলাধুলার ব্যবস্থা আছে, খাবার খুবই ভালো। তুমি ওদের জেলের ব্যাপার জানলে কিভাবে? ছবিতে দেখেছি, কমন সেন্স সেরকমই বলে। বেহেশতে যদি জেলখানা থাকে, সেই জেলখানাও তো বেহেশতের মতোই হবে। আমেরিকা বেহেশত নাকি? অবশ্যই বেহেশত। শামসুদ্দিন রফিকের দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন। কি সুন্দর রাজপুত্রের মতো চেহারা, কি সুন্দর হাসি খুশির স্বভাব। রাহেলা ভুল করছে। অভাবে স্বভাব নষ্ট যে বলে তাই হয়েছে। রাহেলার স্বভাব নষ্ট হয়ে গেছে, মন হয়েছে ছোট, যা দেখছে সবই ছোট চোখে দেখছে। ভাইজান, আপনাকে চিন্তিত লাগছে কেন? চিন্তিত না তো? অবশ্যই আপনি চিন্তিত। দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে ভাইজান। আমাদের সকল সমস্যার মূলে আছে দুশ্চিন্তা। ব্লাড প্রেশার, হার্টের অসুখ, ডায়াবেটিস, শুরুটা দুশ্চিন্তায়। তোমার ব্যবসা বাণিজ্যের অবস্থা কি? ভালো না, লাক ফেভার করছে না। এক জ্যোতিষীকে হাত দেখিয়েছিলাম, সে বলল আরও 2 বছর এই অবস্থা যাবে, 3য় বছর থেকে পালে বাতাস লাগবে। 2টা বছর পার করাই সমস্যা। আপনাকে দেখে ভাইজান হিংসা হয়। একা মানুষ,
নিজেই সরকার প্রধান, নিজেই বিরোধী দলের প্রধান, যখন যা ইচ্ছা করতে পারেন। ওই গানটা শুনেছেন? স্ত্রী হইল হাতের বেরি, পুত্র ঘরের খিল। না, খুবই বাস্তব গান। আপনি গানের মর্ম বুঝবেন না, কারণ আপনার স্ত্রী পুত্রের কারবার নাই। আমরা যারা বিবাহিত তারা এই গানের মর্ম হাড়ে হাড়ে বুঝি। অসুখী বিবাহিত পুরুষ হয়তো বুঝে, সুখী যারা তাদের বোঝার কথা না। তাদের কাছে সংসার অতি আনন্দের ব্যাপার। রফিক খাট থেকে নামতে নামতে বলল, সংসার কোনো আনন্দের ব্যাপার না ভাইজান, খুবই নিরানন্দের ব্যাপার। সংসার মানেই দ্বীপান্তর, যাবজ্জীবন দ্বীপান্তর। যাই, আপনি ঘুমিয়ে পড়েন। শামসুদ্দিন ঘুমোবার আয়োজন করলেন। মশারির ভিতর তিনি ঘুমাতে পারেন না। বাধ্য হয়ে কিছুদিন ধরে মশারির ভিতর ঘুমাতে হচ্ছে। খুব মশার উপদ্রব। তিনি মশারি ফেলে মশারির ভিতর ঢুকে পড়লেন। বালিশের কাছে এক বোতল পানি রাখলেন। দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙলেই তার পানির পিপাসা হয়। সঙ্গে সঙ্গে পানি না খেলে মনে হয় বুক ফেটে চৌচির হয়ে যাবে। দুঃস্বপ্ন ইদানিং ঘন ঘন দেখছেন। একটাই দুঃস্বপ্ন, তিনি ট্রেন লাইন দিয়ে হাঁটছেন, পেছনে ট্রেন ছুটে আসছে। তিনি দৌড়াতে শুরু করছেন। ট্রেন লাইন থেকে নেমে গেলে হয়, তিনি নামছেন না, লাইন বরাবর দৌড়াচ্ছেন। পিছন থেকে আসছে আন্তনগর ট্রেন। এই স্বপ্নটাই নানানভাবে নানান ভঙ্গিমায় দেখছেন। কখনো তিনি একা, কখনো তার হাত ধরে থাকে বাচ্চা একটা ছেলে, কখনো বা দেখেন তিনি রেল লাইনের স্লিপারে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন। রাত প্রায় 12টা, তিনি এখনও জেগে আছেন। তার সামান্য দুশ্চিন্তা, যদি রাত 1টার ভিতর ঘুম না আসে তাহলে বাকি রাত আর ঘুম হবে না। এই বয়সে অনিদ্রা রোগ হয়। এটা এমন কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার না, বরং একদিক দিয়ে ভালো, নানান বিষয়ে চিন্তাভাবনা করা যায়। তার চিন্তা করতে খারাপ লাগে না, তবে তার সমস্যা হলো ছোট্ট ঘরটার ভিতর বসে থাকতে হয়। তার ঘরটা মূল বাসার সঙ্গে যুক্ত না, আলাদা। মূল দরজা বন্ধ করে দিলে তাকে তার ঘরেই বসে থাকতে হয়। বারান্দাও নেই যে বারান্দায় গিয়ে দাঁড়াবেন। তার ঘরটা যদি মূল বাড়ির অংশ হতো তাহলে অনিদ্রা রোগে কোনো সমস্যা হতো না, হাঁটাহাঁটি করতে পারতেন। চা খেতে ইচ্ছা হলে রান্নাঘরে চুপি চুপি চলে যেতেন। নিঃশব্দে চা বানিয়ে বসার ঘরে বেতের সোফায় বসে থাকতেন। তার নিজের একটা ছোটোখাটো টিভি থাকলে ভালো হতো। টিভিটা মশারির ভিতর নিয়ে খাটে আতশোয়া হয়ে টিভি দেখতেন। আজকাল নানান চ্যানেল হয়েছে, সারা রাতই নাকি টিভি চলে। 1টা বেজে গেছে, ঘুম আর হবে না। শামসুদ্দিন খাট থেকে নামলেন, বাতি জ্বালালেন, আবার এসে মশারির ভিতর ঢুকে পড়লেন। অনিদ্রার রোগীরা কখনো অন্ধকারে থাকতে পারে না। কোনো একটা বিষয় নিয়ে এখন আয়োজন করে চিন্তা শুরু করা যেতে পারে। চৈতার বাপ নিয়েই চিন্তা করা যায়। আচ্ছা, আদর করে কেউ কখনো নিজের ছেলেকে চৈতার বাপ ডাকে? চৈতাটা কে? কোনো মানুষের নাম নাকি চৈত্র মাস থেকে চৈতা? তার জন্ম তো চৈত্র মাসে হয়নি, জন্ম হয়েছে আষাঢ় মাসে। তাহলে নাম চৈতার বাপ কেন? তার মন খারাপ লাগছে, বাবাকে এই প্রশ্নটা করা হয় নাই। খট করে শব্দ হলো, কে যেন সদর দরজা খুলল। খালি পায়ে এগিয়ে আসছে। কে হতে পারে? শামসুদ্দিন সাহেব কান খাড়া করলেন। তার ঘরের দরজায় কে যেন হাত রাখল। শামসুদ্দিন বললেন, কে? রাহেলা বলল, ভাইজান আমি, দরজা খুলুন। শামসুদ্দিন দরজা খুললেন। রাহেলা বিরক্ত মুখে দাঁড়িয়ে আছে। শামসুদ্দিন বললেন, কি হয়েছে? রাহেলা বলল, আমার কিছু হয়নি, তোমার কি হয়েছে বলো। রাত 2টা বাজে, বাতি জ্বালিয়ে রেখেছ কেন? ঘুম আসছে না। বাতি জ্বালিয়ে রাখলে ঘুম আসবে কেন? বাতি নিভিয়ে শুয়ে থাকলেই না ঘুম আসবে। রাহেলা ঘরে ঢুকে চেয়ারে বসতে বসতে বলল, তোমার আমেরিকা যাবার তারিখ কি ঠিক হয়েছে? না।
মনে করে তুমি তোমার হাঁচি রোগের চিকিৎসা করে আসবে। ওদের চিকিৎসা নিশ্চয়ই ভালো। চিকিৎসা ভালো হলেও খুবই খরচের ব্যাপার। আর হাঁচি রোগ এমন না যে চিকিৎসা না হলে মরে যাব। এক নাগারে 100 হাঁচি দাও। এই রোগ খারাপ না তো কোন রোগ খারাপ? ভাগ্যিস তুমি বিয়ে করনি। বিয়ে করলে কি সমস্যা হতো? বাসর রাতে 100-150 হাঁচি দিতে। হাঁচি শুনে বউয়ের কলজে শুকিয়ে যেত। শামসুদ্দিন কিছু বললেন না। রাহেলার গোলগাল মুখের দিকে তাকিয়ে রইলেন। বড় বড় চোখ, গোলগাল মুখ, মাথা ভর্তি কোঁকড়ানো চুল। তার মুখে শিশুসুলভ সরলতা আছে। কিছু কিছু মানুষের চিন্তা চেতনা থাকে সারল্যে চলে যায়, কিন্তু তা চেহারায় ধরে রাখে। রাহেলা তার চেহারায় ধরে রেখেছে। ভাইজান, আমার প্রায় কি মনে হয় জানো? আমার মনে হয় মার কথাটা আমার শোনা উচিত ছিল। মার কথা না শুনে বিরাট ভুল করেছি। ওনার কোন কথা? রাহেলা মাথা নিচু করে অস্পষ্ট স্বরে বলল, মারা যাবার আগে আগে মা আমাকে বলল, তুই শামসুকে বিয়ে করিস। সে আলাভুলা মানুষ, তোর হাতে থাকলে ঠিক থাকবে। শামসুদ্দিন চুপ করে গেল। খুবই অস্বস্তিকর একটা প্রসঙ্গ। রাহেলা এই প্রসঙ্গ মাঝে মাঝেই তোলে। রাহেলা বিড়বিড় করে বলল, তুমি বয়সে আমার অনেক বড়, তারপরেও আমার কোনো আপত্তি ছিল না। মা মরার সময় একটা কথা বলে গেছে, আমি আপত্তি করব কেন? কিন্তু মা যে এই কথা আমাকে বলে গেছে, এই কথাটাই কেউ বিশ্বাস করল না। সবাই ভাবল আমার মধ্যে কোনো সমস্যা আছে। এই জন্যই বানিয়ে বানিয়ে এই ধরনের কথা বলেছি। আমাকে নিয়ে সবার কি হাসাহাসি। শামসুদ্দিন বললেন, রাহেলা ঘুমোতে যা, রাত অনেক হয়েছে। রাহেলা বলল, ভাইজান রাত জাগলে খিদে পায়। তোমার কি খিদে পেয়েছে? না। রাতে ভালো মতো খেতেও পারোনি। আমার উল্টাপাল্টা কথা শুনে তোমার খাওয়া হয়ে গেল বন্ধ। ঠিক মতোই খেয়েছি। কই মাছের ঝোল খুব ভালো হয়েছিল। 1 পিস কই মাছ এখনও আছে, গরম ভাত করে আনি, খাও। আরে না, তুই পাগল নাকি? এক রাতে কয়বার খাবো? যতবার খিদে লাগবে ততবার খাবে। আমার যখন ঘুম হয় না তখন রাতে খিদে লাগে। আমি ভাত গরম করে ডিম ভেজে খেয়ে নেই। তোরও কি অনিদ্রা রোগ আছে? রাহেলা চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে বলল, যে মানুষের সঙ্গে আমার বিয়ে হয়েছে অনিদ্রা রোগ তো হবেই। এখন আমি পৃথুর বাবাকে পাহারা দেবার জন্য জেগে থাকি। ভান করি যেন ঘুমিয়ে পড়েছি, আসলে জেগে থাকি। এরকম করলে তো তোর শরীর খারাপ করবে। এই সময় শরীর খারাপ করা ঠিক না। রাহেলা ছোট্ট করে নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, আমি চাই শরীর খারাপ হোক। আমার বেঁচে থাকতে ইচ্ছে করে না ভাইজান। অনেক দিন থেকেই করে না। কতজনের কাছে শুনি পোয়াতি অবস্থায় বাথরুমে পা পিছলে পড়েছে, অ্যাবর্শন হয়ে গেছে, রক্ত যেতে যেতে মৃত্যু। আমি আমার বাথরুমটা ইচ্ছে করে পানি দিয়ে সারাক্ষণ ভিজিয়ে রাখি। পৃথুর বাবা 2 দিন পা পিছলে পড়ে ব্যথা পেয়েছে। আমার এখন পর্যন্ত কিছুই হয়নি। এই ধরনের উদ্ভট চিন্তা করিস না। বাতি নিভিয়ে শুয়ে পড়ো। বাতি জ্বালানো থাকলে কোনোদিনই ঘুম আসবে না। আমার কাছে ঘুমের ওষুধ আছে। ঘুমের ওষুধ দেব? না। রাহেলা শামসুদ্দিনের দিকে তাকিয়ে চাপা গলায় বলল, ভাইজান শোনো, তোমাকে গোপন একটা কথা বলি। আমার কাছে 47টা ঘুমের ট্যাবলেট আছে। শামসুদ্দিন বিস্মিত হয়ে বললেন, কেন? রাহেলা বলল, ঘুমের ওষুধ মানুষ কী জন্য রাখে? ঘুমোবার জন্য। আমি ঠিক করে রেখেছি আমার পেটে যে যন্ত্রণাটা আছে সেই যন্ত্রণাটা খালাস হবার পর আমি শান্তিমতো ঘুমাবো। 2-3টা ট্যাবলেটে শান্তির ঘুম হবে না, ঘুম ভেঙে যাবে। ঘুম যাতে না ভাঙে সেই ব্যবস্থা নিয়ে ঘুমাবো। তোর মাথা আসলেই খারাপ হয়েছে। মাথা খারাপ হয় না ভাইজান। মাথা খারাপ মানুষ ঘুম অঘুম নিয়ে মাথা ঘামায় না। তাদের কাছে ঘুমও যা, জেগে থাকাও তা। সুস্থ মানুষই ঘুম অঘুম নিয়ে চিন্তা ভাবনা করে। আমি খুবই সুস্থ মানুষ। ভাইজান, বাতি নিভিয়ে ঘুমেতে যাও। রাহেলা তার ঘরে ঢুকলো। সেখানেও বাতি জ্বলছে। খাটে পা ঝুলিয়ে রফিক বসে আছে।
রফিকের গা ঘেঁষে পিথু বসে আছে। সে গম্ভীর ভঙ্গিতে পা দোলাচ্ছে। মাকে দেখে সে পা দোলানো বন্ধ করল। ভীতু চোখে তাকিয়ে রইল মার দিকে। পিথুর বয়স 7 বছর। সে মাকে খুবই ভয় পায়। রফিক বলল, বিরাট দুর্ঘটনা ঘটেছে। পিথু বিছানা ভিজিয়ে ফেলেছে। ভেজা বিছানায় তো আর শোয়া সম্ভব না, কাজেই তাকে আমাদের বিছানায় নিয়ে এসেছি। সে আমাদের দুজনের মাঝখানে হাইফেন হয়ে শুয়ে থাকবে। কিরে বাবা, পারবি না? পৃথু প্রবল বেগে মাথা নেড়ে জানালো যে সে পারবে। রাহেলা কঠিন গলায় বলল, গরমের মধ্যে চাপাচাপি করে 3 জন ঘুমাতে পারবো না। পৃথু তার নিজের ঘরেই ঘুমাবে। ভেজা বিছানাতে শুয়ে থাকবে। এটা তার বিছানা ভেজানোর শাস্তি। এত বড় ছেলে হয়েছে এখনও বিছানা ভেজানো? তাকে তো কানে ধরে চাপকানো দরকার। রফিক বলল, ইচ্ছা করে তো বিছানা ভিজায় না। রাহেলা শোনো, ও একা ঘুমোতে ভয় পাচ্ছে। আমি ওর সঙ্গে গিয়ে ঘুমাই? রাহেলা কঠিন গলায় বলল, তুমি আমার সঙ্গেই এই ঘরে থাকবে। নো প্রবলেম। এক কাজ করলে কেমন হয়, তোমরা দুজন খাটে শো, আমি মেঝেতে কম্বল পেতে শুয়ে পড়ি। রাহেলা জবাব দিল না। রফিক আরেকটা সিগারেট ধরাতে ধরাতে বলল, এই রাতে ভাইজানের সঙ্গে কী নিয়ে আলাপ করছিলে? রাহেলা বলল, ভয় নাই, কোনো ষড়যন্ত্র করছিলাম না। ভাইজান ষড়যন্ত্রের মানুষ না। রফিক বলল, কি বলছো? ষড়যন্ত্রের কথা আসছে কেন? যে যেরকম অন্যকে সেই রকমই ভাবে, এই জন্যই ষড়যন্ত্রের কথা আসছে। তুমি যে আমাকে আর ভাইজানকে নিয়ে সন্দেহ করো এটাও আমি জানি। রফিক বিস্মিত হয়ে বলল, সন্দেহ কেন করব? ছি ছি। কথায় কথায় ছি ছি করবে না। তোমার মন যে কত ছোট সেটা আর কেউ না জানলেও আমি জানি। রফিক চুপ করে গেল। পৃথু আবার পা দোলাতে শুরু করেছে। তাকে একা একা আলাদা ঘরে ঘুমোতে হবে না, এই আনন্দেই সে আনন্দিত। মেঝেতে যখন বিছানা হচ্ছে তখন এই বিষয়টা নিশ্চিতই হচ্ছে। পৃথুর ইচ্ছা করছে বাবার সঙ্গে ঘুমোতে। মেঝের বিছানাটা বেশ ভালো হচ্ছে। তাছাড়া বাবার সঙ্গে ঘুমানোর আনন্দও আছে। বাবার উপর পা তুলে দিলে বাবা কিছুই বলে না। মায়ের গায়ে পা তোলা যায় না। মা ধমক দিয়ে বলে, গাবদা পা সরা। গাবদা পা জিনিসটা কি পৃথু জানে না। তারপরেও সে নিশ্চিত যে তার পা গাবদা না। পৃথুর পা মোটেই গাবদা না। রাহেলা বাথরুমে ঢুকে গেছে। কল ছেড়ে দিয়ে ক্রমাগত মুখে পানি ঢালছে। প্রায়ই তার শরীর জ্বালা করে। এই সময় মুখে পানি দিতে হয়। কলের পানির শব্দটা পৃথুর ভালো লাগছে। বাবার সঙ্গে এখন ফিসফিস করে কথা বললে মা শুনতে পাবে না। পৃথু চাপা গলায় ডাকল, বাবা। রফিক ছেলের দিকে তাকিয়ে পৃথুর মতোই গলা চাপা করে বলল, কি? আমি তোমার সঙ্গে ঘুমোবো। খুবই ভালো কথা। আমাকে ভিজিয়ে দিবি না তো? না। বাবা, গাবদা পা মানে কি? গাবদা পা মানে হলো গাধার পা। আমার পা কি গাবদা? তুই যদি গাধা হোস তাহলে তোর পা গাবদা। তোর হাত তাহলে হবে গাভ্ভা আর মুখ হবে গাম্বু। পৃথু শব্দ করে হেসে উঠল। বাবা এমন মজার মানুষ। বাবার মতো মানুষ পৃথিবীতে আর তৈরি হয়নি, কোনো দিন হবেও না।